আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন মানি ম্যাটার্স অনুষ্ঠানে। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বিশিষ্ট তথ্য প্রযুক্তিবিদ এবং তথ্য প্রযুক্তি খাতের সঙ্গে যিনি দীর্ঘদিন ওতপ্রোতভাবে জড়িত, যারা বীরেন অধিকারী। বীরেন অধিকারী, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের অতিথির সঙ্গে কথা বলবো ঠিক বর্তমান মুহূর্তে ঠিক এই অবস্থায় দেশের তথ্য প্রযুক্তি খাতের কি অবস্থা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আরো অন্যান্য বিষয় নিয়ে। প্রথমেই যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই যে কি অবস্থা চলছে এখন আসলে দেশের তথ্য প্রযুক্তি খাতের? ধন্যবাদ। তথ্য প্রযুক্তি খাত খুব উন্নতি ঘটেছে এই কথা এক কথা বলা যাবে না, তবে অনেক দূর অগ্রসর হয়েছে বিগত 7-8 বছরে। সেখানে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আপনারা জানেন যে কয়েক হাজার ইউনিয়ন ইনফরমেশন সার্ভিস সেন্টার সেখানে স্থাপন করা হয়েছে। বর্তমানে গ্রাম পর্যায়ে 8,000 ডাকঘরকে মানে আপনার তথ্য প্রযুক্তির আওতায় আনার চেষ্টা চলছে এবং ডিজিটালাইজ করার প্রচেষ্টা চলছে। এগুলো শুভ লক্ষণ, ভালো কথা, কিন্তু এর পিছনে কথা থেকে যায়। আপনারা শুনেন কয়েকদিন আগে এই খাতের যে মন্ত্রী আছেন উনি বলেছেন একটা কথা, যে খুব গুরুত্বপূর্ণ কথা, যে এই ইউনিয়ন তথ্য কেন্দ্রগুলো সেগুলো চালু করেছে ভালো, কিন্তু তার আগে উচিত ছিল যে এখানে যথেষ্ট পরিমাণ ব্যান্ডউইথের ব্যবস্থা করা, সেটি করা হয়নি। অর্থাৎ এক কথায় যে কাজটি আগে করা উচিত ছিল সেটি করা হয়নি। এই জন্য অনেকগুলো ইউনিয়ন তথ্য কেন্দ্রে সেখানে খুব সমস্যা হচ্ছে। এই ব্যান্ডউইথ বাড়ানোর ব্যাপারে আসলে কিভাবে সরকার ভূমিকা রাখতে পারে, অথবা বেসরকারি যেসব প্রতিষ্ঠান আছে তারা কি আসলে এগিয়ে আসতে পারে? এইগুলো ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের দুটো প্রকল্প, একটা হলো বাংলা গভনেট, একটা হলো ইনফোবাহন। সেগুলো নিয়ে বহুদিন যাবৎ কাজ চলছে। ইনফোবাহনের কাজ অনেক দূর এগিয়েছে, কিন্তু আনফরচুনেটলি বাংলা গভনেট যেটা 2008-9 সালে শুরু হয়েছিল, একই সাথে লঙ্কা গভনেট তারা চালু করে, ওরা 7 সালে চালু করে 2000 সালে শেষ করে দিয়েছে। ওটা এখন পুরোপুরি চালু আছে ওখানে। কিন্তু একই সময় একই কোরিয়ান গভর্নমেন্ট এক্সিম ব্যাংক, তাদের সহায়তায় দুটো প্রকল্পই পরিচালিত হচ্ছে। কিন্তু আমাদের দেশে সেই বাংলা গভর্নমেন্ট যারা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে দেবে, তারা এখনো মানে কাজ অ্যাওয়ার্ড হয়ে গিয়েছে, কিন্তু সেটা পুরোপুরি মাত্রা শুরু হয়নি। এখানে একটি ব্যাপক সমস্যা রয়ে গেছে, যে কারণে এই ব্যান্ডউইথ গুলো, আমাদের দেশে ব্যান্ডউইথের খুব অভাব রয়েছে তা না। বর্তমানে যে একটি সাবমেরিন কেবল রয়েছে, সেই সাবমেরিন কেবলের আপনার 200 Gbps আমাদের এটার ক্যাপাসিটি, কিন্তু সেটার খুব কমই ইউজ হচ্ছে। মুশকিল হচ্ছে যে সারা দেশে এটা ছড়িয়ে দেওয়া, প্রপারলি ছড়িয়ে দেওয়া, সেটা এখনো সম্ভব হয়নি। জেলা এটা আসলে একদিনে তো পারবেন না আপনি। জেলা পর্যায়ে সবগুলো জেলায় চলে গিয়েছে, সেখান থেকে আপনার উপজেলা পর্যায়ে যাবে, তারপরে সেখান থেকে গ্রাম পর্যায়ে যাবে। তো সেটা আমরা ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রগুলোতে যখন পাঠাবো, তার আগে সেখানে সবগুলো কিছু কিছু উপজেলা তথ্য সেন্টারে গিয়েছে, কিন্তু সব জায়গায় যাওয়া সম্ভব হয়নি। সেখান থেকে হয়তো বা ওয়াইম্যাক্স না, আসলে সেগুলো আপনার আমাদের যে ইন্টারনেট, মানে আপনার যে মোবাইল ফোনের মাধ্যমে বা সেই যে মডেমের মাধ্যমে সেগুলো সেই কাজগুলো সেবাগুলো দিচ্ছে। তো বস্তুত পক্ষে মোবাইল ফোন ঠিক আছে, মোবাইল ফোনটা ভালো, কিন্তু সেটা খুব স্বল্প পরিসরে ব্যবহার করার জন্য। কিন্তু যখন ম্যাস লেভেলে আপনি ইউজ করবেন, ম্যাস লেভেলে ইউজ করতে গেলে আপনাকে এই ব্রডব্যান্ড লাগবে। সেই জিনিসটা অভাব রয়েছে, যেটি মন্ত্রী গত 3-4 দিন আগে এটা উল্লেখ করেছেন, খুব ঠিকভাবে এটা উল্লেখ করেছেন। এই সরকার মিনিস্টার হয়ে গিয়েছে। তাহলে এই বিষয়ে কাজ এগিয়ে চলছে, যে এই বাংলা গভর্নমেন্ট ইনফোবাহন তারা কাজ করছে। সময় সাপেক্ষ ব্যাপার। এখন এর পিছনে সমালোচনা করতে গেলে অনেক করা যাবে, কেন সময় লাগছে। কারণ আমাদের দেশে আমলাতান্ত্রিক ব্যাপার আছে, দুর্নীতির কথা আছে, সব জায়গায় কাজ করতে গেলে এটা সেটা চলে আসে, রাজনৈতিক ব্যাপার আছে। আমি এক দল বা এক সরকার এটা করলে আরেক সরকার সেটা বাদ দিয়ে দেয়, সেই কথাগুলো তো এখানে আছে, সবাই জানি। কাজেই এই কারণেই এই দীর্ঘসূত্রিতা হয়, এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়, কিন্তু আমাদেরকে এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে, সেটা মূল কথা। একটু অন্য প্রসঙ্গে আসতে চাই যে আমাদের দেশে কম্পিউটার শিক্ষা কিন্তু একটা অন্যতম, ঠিক এই মুহূর্তে যদি আমরা চিন্তা করি, প্রধান এবং গুরুত্বপূর্ণ একটা শিক্ষা। আমাদের দেশে আসলে সার্বিক শিক্ষার উন্নয়নে কম্পিউটার কিভাবে আসলে ভূমিকা রাখতে পারছে, এবং অনেকে প্রশ্ন করছেন যে আসলে আমাদের দেশে কম্পিউটার শিক্ষা বিস্তারে অনেক প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু সেসব প্রতিষ্ঠানের মান নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে।
এখন আপনাকে একটা ছোট গল্প বলি যে 67 সালে যখন আপনার যুদ্ধ হয় আপনার ফিলিস্তিন বা সিরিয়া তারপরে আপনার ইসরায়েলের সঙ্গে, তখন দামেস্ক এয়ারপোর্ট আর আপনার মস্কো এয়ারপোর্ট এয়ার ব্রিজ হয়ে গেছিল। অস্ত্র পাঠাচ্ছে, সিরিয়া তো রাশিয়া দিয়েছিল, কিন্তু অস্ত্র পরিচালনা করার লোকজন নাই, তো যুদ্ধে জিতবে কি করে? এখন না, তো আপনি ইকুইপমেন্ট দিচ্ছেন সব জায়গায়, সবকিছু দিচ্ছেন, কিন্তু যে শিক্ষা দেবে তারই তো শিক্ষা নেই। তো আমি মিন করছি যে এখানে যারা স্কুল পর্যায়ে যারা শিক্ষা দিবে সেই শিক্ষকদের শিক্ষার অভাব হয়েছে। এই ব্যাপারটি খুব গুরুত্ব সহকারে দেখা উচিত। প্রত্যেকটি ছাত্রের হাতে একটি ল্যাপটপ দেওয়া ভালো, এটা অনেক দেশেই দিয়েছে, কিন্তু তারও পূর্বে প্রত্যেকটি স্কুলের শিক্ষক যেন ঠিকভাবে শিক্ষিত হয়, সে নিয়ে যেন শিখাতে পারে, ট্রেনিংটা নেয়। এটা একটা সমস্যা। আর একটা সমস্যা কন্টেন্ট। আপনি বই দেখে আর ম্যানুয়াল বই দেখে পড়ানো আর কম্পিউটারে পড়ানো তো এক কথা নয়। এটা প্রেজেন্টেশনটার মোডটা ভিন্ন। সেই কন্টেন্ট প্রচুর এখানে একেবারেই নেই বললে চলে। সেই কন্টেন্ট গুলো ডেভেলপ করার দায়িত্ব কাউকে, সরকারকে অথবা সরকারের দিক যারা এখানে ক্যাপাবল আছে, অনেক আমাদের কিছু কিছু লোক এখানে আছে ক্যাপাবল, দে ক্যান মানে ডেভেলপ কন্টেন্ট, সেই কন্টেন্ট গুলো ডেভেলপ করতে হবে। এখানে মেজর একটা প্রবলেম রয়ে গিয়েছে, যে সেই প্রবলেমগুলো আমাদেরকে ওভারকাম করতে হবে, সেগুলোকে অ্যাড্রেস করতে হবে। এখন একটা কথা শোনা যাচ্ছে সাইবার ক্রাইম, এবং এই সাইবার ক্রাইম নিয়ে অনেক আলোচনা। এটা নতুন কোনো কথা না। সাইবার ক্রাইম যেদিন থেকে আপনার কম্পিউটার এসছে এর পরের দিন থেকে সাইবার ক্রাইম, এবং সাইবার ক্রাইমের ব্যবসাটা বা এর যে সাইবার ক্রাইমের একটা ব্যবসা আছে, সেই ব্যবসাটা যে কোনো একক মানে ধরেন যে কম্পিউটারের হার্ডওয়্যার বা সফটওয়্যার বা অন্য কোনো আপনার আইটিএস যে কোনো খাতের চেয়ে এই সাইবার ক্রাইম খাতের ব্যবসা কয়েক বিলিয়ন বেশি, বিলিয়ন ব্যবসা এই সাইবার ক্রাইম করে। এখন এটা কি করে হয়, তারা কি করে করে সেটা, সেই সাইবার ক্রাইমটা সারা বিশ্বব্যাপী, আমাদের দেশেও আছে এটা। কিছুদিন আগে শুনেছেন একটি ব্যাংকের আপনার ক্রেডিট কার্ড জালিয়াতি হয়েছে। এখনো শুনেন যে মাঝে মাঝে আপনার অনেকগুলো ওয়েবসাইট, কালকেও আমি একটি এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একটি ডিভিশনের ওয়েবসাইটে গিয়ে দেখি, সেখানে আমি স্বাভাবিকভাবে ঢুকতে পারিনি, আমাকে একটু কষ্ট করে ঢুকতে হয়েছে। তো এটা ঠিক সাইবার ক্রাইম না হলেও কাছাকাছি, তো মানে সেটা ভাইরাস হোক অথবা অন্য কোনো ম্যালওয়্যার হোক, সে কারণে সেটি বন্ধ হয়ে বা সেটি আমি ঠিকভাবে অ্যাক্সেস করতে পারছি না, এরকম একটি ব্যাপার আছে। তো সেই ব্যাপারগুলো এই সাইবার ক্রাইম আছে, থাকবে এটা যে, বাট এটাকে আপনাকে রেজিস্ট করতে হবে, মোকাবেলা অবশ্যই করতে হবে। সেজন্য সরকার কিছু পদক্ষেপ নিয়েছেন। এখানে সার্টিফাইং অথরিটি মানে ডিজিটাল সিগনেচার, ডিজিটাল সিকিউরিটি, এ ব্যাপারে অলরেডি একটি অথরিটি এটা ক্রিয়েট করা হয়েছে, একটি সংস্থা ক্রিয়েট করা হয়েছে। এটাও 3-4 বছর হয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার সেই সংস্থাটি এখন ওইভাবে কার্যকর নয়। এখানে সাইবার ক্রাইমটাকে রোধ করার জন্য যে এখানে আমাদের যে ন্যাশনাল ডেটা সেন্টার আছে, সবচেয়ে মূল্যবান সম্পদ ওখানে, তো সেটাকে যে ঠিকভাবে প্রোটেক্ট করার জন্য এখানে কে অ্যাক্সেস পাবে কে পাবে না, সিকিউরিটি এটাকে এনশিওর করার জন্য কতগুলো স্তর আছে, সেই স্তরগুলো যদি সুবিন্যস্ত না করা হয়, যে আমার এই স্তর পর্যন্ত একজনে অ্যাক্সেস পাবে, এরপরে পাবে একজন, এরপরে পাবে একজন, সেইগুলো এখনো সুবিন্যস্ত করা হয়নি। এবং কে কে পাবে, কাকে সেই অথরিটি দেওয়া হবে, সেজন্য আবার যেমন আমাদের এই স্বাভাবিকভাবে যে অ্যাকাউন্টিং, সেখানে যেমন সিএ ফার্ম থাকে, ঠিক একইভাবে এই কম্পিউটারও আমরা সার্টিফাইং অথরিটি অথবা এটাকে আমরা সিএ ফার্ম, এটা নট দ্যাট সিএ ফার্ম, এটা হলো আপনার, আমি জাস্ট বোঝার জন্য বলছি ব্যাপারটা, এটা হলো আইটি ফার্ম, তারা এটা নির্ণয় করবে। তাদেরকে দায়িত্ব দেওয়া হবে যে এরা এই ডিজিটাল সিকিউরিটি, এদের ডিজিটাল সিগনেচার এগুলো আপনারা এগুলো ভেরিফাই করবেন, ভেরিফাই করে আপনি একে দিবেন আমাদেরকে। তো সেইগুলো এখনো ফুললি ফাংশনাল না, যার ফলে পুরো বাংলাদেশটা এখন একটা মানে ভালনারেবল, জ্বলন্ত আপনার এই সাইবার সিকিউরিটি বা আপনার এই যে ক্রাইম এর মধ্যে রয়েছে। এর থেকে পরিত্রাণের উপায় কি? এর থেকে পরিত্রাণের উপায় এই যে সংস্থাগুলোকে কার্যকর করা, এবং সরকারের প্রতিটি প্রতিষ্ঠানে আপনার দু ধরনের, এখানে সিকিউরিটি দু ধরনের আছে। একটা হলো ঠিক ফ্রন্ট এন্ডে আপনার যে ল্যাপটপটা অথবা কম্পিউটারটা অথবা আপনার পিডিএটা অথবা আপনার আইটি অ্যাপটা ইউজ করছেন, এটা ফ্রন্ট এন্ড।
হ্যাঁ, পিসি বাংলা কথা। এই পিসিতে একটা সিকিউরিটি, সেটা অ্যান্টিভাইরাস এই লেভেলে, কিন্তু আপনার মূল যে সার্ভার লেভেলে কিন্তু আপনার এটার সিকিউরিটি ভিন্ন। এটার বিভিন্ন পর্যায়ের সিকিউরিটি আছে। ওখানে আমরা আগে বলতাম ফায়ারওয়াল, এখন বলি ইউনিফাইড আপনার একটা আছে, আপনার যেটা সিকিউরিটি সিস্টেম, ব্যাক এন্ড সিকিউরিটি সিস্টেম, সেটা হলো মূল সিকিউরিটি। সেই সিকিউরিটিতে সরকারকে আপনার এখানে সরকার নজর দিতে হবে, সরকার এবং অন্যান্য যারা কর্তৃপক্ষ আছে, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, বাংলাদেশ ব্যাংক বলেন, সবাইকে। সেখানে আপনি এই যে ই কমার্স ঠিকভাবে চালু হচ্ছে না কেন? কারণ গেটওয়ে গুলো চালু করতে হলে আপনাকে ওই সিকিউরিটি এনশিওর করতে হবে। এগুলো ঠিকভাবে এনশিওর হচ্ছে না বিধায় এই ই কমার্স অথবা আপনার অনলাইন লেনদেন এগুলো হচ্ছে না বিধায় ই কমার্স হচ্ছে না। বাজেটে কেমন গুরুত্ব পেল তথ্য প্রযুক্তি খাত, এই বিষয়ে আমরা আলোচনা করবো। তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, তারপর আমরা বিরতি থেকে ফিরে আলোচনা করবো। প্রিয় দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি মানি ম্যাটার্সে। আমরা আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন।